ইরানের উপর কি আসলে খুব বড় কোনো নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে? কারণ দেখুন, গত এক মাস বা তারও বেশি সময় ধরে ইউএস আর ইসরায়েল যে মেইন টার্গেট নিয়ে এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। দেখুন, ইউএস এটাই মনে করেছিল যে 2-3 দিনের মধ্যে এই যুদ্ধটাকে শেষ করা যায়, তার থেকে বেশি সময় লাগবে না। কিন্তু আজকের দিনে আমরা কি দেখছি, ইরানের ভেতরে যে বর্তমান সরকার রেজিম আছে, ওরা বেশ শক্ত হয়ে আগের মতনই টিকে আছে, ওরা আমেরিকার সাথে ফাইট ব্যাক করেই যাচ্ছে। এবং রিসেন্টলি আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়াতে হোক বা মিডিয়া বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলছিলেন যে এই পরিস্থিতিটা এখন কন্ট্রোলে আসছে, এই যুদ্ধটা নাকি ডিএসকেলেট হচ্ছে, মানে যুদ্ধটা শান্ত হচ্ছে। উনি এটাও বলেন যে আমেরিকা ইরানের উপর আর বম্বিং করবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো। দেখুন, সবকিছু আগের মতনই চলছে। তাহলে কি ট্রাম্প ইচ্ছে করে এমন একটা ভাব তিনি দেখাচ্ছেন যে হ্যাঁ, আমাদের এই যুদ্ধকে আবার এসকেলেট করার কোনো প্রয়োজন নেই, আমরা আবার যুদ্ধটাকে শেষ করতে চাই। কিন্তু ওনার মেইন পয়েন্ট হলো একটা নিউক্লিয়ার অ্যাটাক করা ইরানের উপর। দেখুন, আমি কিন্তু এটা এমনিতেই বলছি না। আজ সকাল থেকে একটা খবর বেশ সার্কুলেট হচ্ছিল ইন্টারনেটে। ইউএন এর একজন কর্মচারী, অর্থাৎ ইউএন এর একজন ডিপ্লোম্যাটস খুব শকিং একটা দাবি করে। এমনকি এই কথাটা বলার পর উনি নিজের চাকরি থেকে রিজাইন করে দেন। এমনকি ভারতের একজন নামী মুসলিম লিডার আসাউদ্দিন ওয়েসিও এই বিষয়টাকে নিয়ে টুইট করেন। সেখানেও তিনি এটা লেখেন যে ইউএন এর উপর নাকি নিউক্লিয়ার অ্যাটাক, এবং এটা নিয়ে ইউএন এর একজন ডিপ্লোম্যাটস একটা শকিং দাবি করছেন। এখন এই কথাগুলির মাঝে কাল গভীর রাতে আরেকটা ঘটনা ঘটে। খবর আসছে যে ইউএস নাকি ইরানের যে ইস্পাহান শহর রয়েছে সেখানে নাকি 2000 পাউন্ডের একটা বাংকার বাস্টার বোমা ফেলে। এখানে আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, ইস্পাহান শহর কিন্তু ইরানের কোনো সাধারণ কোনো একটা জায়গা নয়। ইস্পাহান ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। সেই জায়গাটিতে নিউক্লিয়ার রিলেটেড অনেক জিনিসপত্র আছে। আর এখানে 2000 পাউন্ড মানে প্রায় 9000 কেজির মতো ওজন। এ পুরো ব্যাপারটা আপনি আরো ডিটেলসে ভালোভাবে বুঝতে পারবেন এই ভিডিওতে। আসলে ইউএন এর ডিপ্লোম্যাটস কি বলেছে এবং ওনার কথাগুলি কি সিরিয়াসলি নেওয়া উচিত, আমি দেখুন আপনাদের এই সব বিষয়গুলি ভেঙে ভালোভাবে বল। চলুন সবার আগে ভালোভাবে দেখা যাক যে আসলে হলোটা কি। প্রথমত দেখুন, ইরানের একদম সেন্ট্রাল পার্টে একদম মাঝে একটা খুবই ইম্পর্টেন্ট শহর আছে, যেটা আপনাদের বললাম, যার নাম হলো ইস্পাহান। আমি আপনাদেরকে ম্যাপ দেখাচ্ছি, সেটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে যেমন আপনারা ইরানের রাজধানীটা দেখতে পাচ্ছেন, এটা ছাড়াও সেখানে বেশ কয়েকটি খুবই জরুরি নিউক্লিয়ার সাইট আছে। যেমন আপনারা হয়তো ফার্দো এবং নাতানজের নাম হয়তো শুনেছেন, এবং ঠিক ওটার নিচেই মানে ইরানের ঠিক মাঝ বরাবর ইরানের এই ফেমাস শহর ইস্পাহান। এই জায়গাটিতেই ইরানের নিউক্লিয়ার সাইটটা অবস্থিত। বেসিক্যালি দেখুন, ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্টটা হয় সেটা এই জায়গাটাতেই হয়। আপনারা যদি দেখেন, হঠাৎ করে ইউএস এবং ইসরায়েল কোঅর্ডিনেট করে একসাথে মিলে এয়ার স্ট্রাইক করে দিল এই পার্টিকুলার জায়গাটিতে। সেখানে রীতিমতোই বম্বিং করা হয়েছে। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পও একটা ভিডিও শেয়ার করে সেখানে দেখানো হচ্ছে যে ওরা কিভাবে সেখানে বম্বিং করেছে, এবং সেই দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল। যেভাবে সেখানে চারপাশে আগুন লেগে যায়, যে পরিমাণে সেখানে বম্বিং করা হয়, সেটা দেখে মনে হচ্ছিল যেন সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে পুরোপুরিভাবে গায়েব করে দেওয়া হয়, মানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এখানে দেখুন, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এখানে যেই বোমাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা বাংকার বাস্টার বোমা। আপনারা যদি বিভিন্ন যুদ্ধের নিউজ ফলো করে থাকেন তাহলে আপনি হয়তো এই বাংকার বাস্টার বোমার নাম অবশ্যই শুনেছেন। তবে জেনে রাখুন, খুবই হাই ভ্যালু মিলিটারি এবং নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপর টার্গেট করে এই হামলাটা করা হয়েছে। তাই আপনি বুঝতেই পারছেন, এটা কিন্তু দেখানোর জন্য কোনো বম্বিং না, এটা বেশ বড় সড় একটা এসকেলেশন আমেরিকার দ্বারা ইরানের উপর। এটা থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধের পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে যেতে চলেছে। আচ্ছা, আমি যে ইস্পাহানের কথা বলছি বারবার, এটা ইরানের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ওখানে একটা বিশাল ইউরেনিয়াম কনভার্টস ফ্যাসিলিটি আছে। সোজা ভাষায় বলতে গেলে ওই জায়গাটিতে ইউরেনিয়ামকে এমনভাবে প্রসেস করা হয় যাতে সেটা দিয়ে নিউক্লিয়ারের জ্বালানি অর্থাৎ নিউক্লিয়ার ফিউল তৈরি করা যায়। এমনকি ভবিষ্যতে একটা নিউক্লিয়ার বোম বানানোর জন্য যে নিউক্লিয়ার মেটেরিয়াল দরকার পড়ে সেটাও এখান থেকে তৈরি করা যেতে পারে। তাই একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, এই ফ্যাসিলিটি যদি ইরানের হাতে না থাকে তাহলে, বা কোনোভাবে এটা ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে ইরানের জন্য নিউক্লিয়ার বোম বানানোর স্বপ্ন একটা স্বপ্নই থেকে যাবে। এছাড়া শুধুমাত্র নিউক্লিয়ার নয়, ইস্পাহান হলো একটা বড় সড়ো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে মিসাইলের প্রোডাকশন থেকে শুরু করে ড্রোনের যে টেকনোলজি রয়েছে সেটা তৈরি করা, অ্যাসেম্বল করা এই জায়গাটিতেই হয়। এছাড়া লজিস্টিক অর্থাৎ স্টোর করার জন্য ইরানের যে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে এই জায়গাটিকেই ব্যবহার করা হয়। এই জায়গাটি ইরানের জন্য খুবই একটি দামি জায়গা। ইরান দেখুন, জেনে শুনি এই জায়গাটা ইরানের একদম সেন্টারে ডেভেলপ করেছে। জিওপলিটিক্যালি একটি খুবই বড় অ্যাডভান্টেজ রয়েছে ইরানের এই ফ্যাসিলিটিকে সেখানে তৈরি করার উপর। এখন ধরুন, আমেরিকার একটা বম্বার এই জায়গাটির উপর আসে এবং বম্বিং করার চেষ্টা করে, তবে ইরান সেটাকে অনেক আগে থেকেই ডিটেক্ট করতে পারবে। এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এয়ার ডিফেন্স সিস্টেমের অনেকগুলি লেয়ার এই জায়গাটিতে প্লেস করা হয়েছে।
এই জায়গাটিকে ভালোভাবে প্রোটেক্ট করার জন্য। তো এখন আপনারা একটা কথা ভালোভাবে বুঝতে পারছেন, কেউ যদি ইস্পাহানের উপরে অ্যাটাক করে তার মানে হলো ইরানের নিউক্লিয়ারের যে মেরুদণ্ড রয়েছে সেটাকে ভেঙে ফেলার সময়। আচ্ছা, আপনাদের যে 2000 পাউন্ডের বাংকার বাস্টারের কথা আমি আপনাদের বললাম, সেটা যদি আপনি কেজিতে ক্যালকুলেট করেন তাহলে সেটা দাঁড়াবে প্রায় 97 কিলোর মতো। এখন বড় প্রশ্ন হলো, এই বোমটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত ইম্পর্টেন্ট? কারণ দেখুন, এই বোমটা উপরে নয় বরং মাটির অনেক গভীরে গিয়ে একটা বড় সড়ো ব্লাস্ট করে। এখন আপনারা হয়তো জানেন যে একটা নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি থাকে সেটা কিন্তু মাটির উপরে নয় বরং মাটির অনেক গভীরে থাকে। ইস্পাহানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাও মাটির অনেক গভীরে। এর উপরে কোনো বোম ফেললে নিউক্লিয়ার ফ্যাসিলিটি, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটির কোনো ক্ষতি হবে না। এবং এটাই হলো বাংকার বাস্টার বোমের আসল জাদু। এটা দেখুন পড়ার সাথে সাথে ফেটে যায় না, বরং আগে সেটা মাটির অনেক গভীরে প্রবেশ করে এবং নির্দিষ্ট পয়েন্টে গিয়ে একটা জোরালো ব্লাস্ট করে। এবং সেখানে যদি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটি থাকে তাহলে সেটা খুব ইজিলি ধ্বংস হয়ে যাবে। এবং এখন এই বোমাগুলি ফেলার জন্য মোস্ট প্রবাবলি দেখুন আমেরিকা হয়তো B2 ক্লাসের একটা স্টিলথ বম্বার ব্যবহার করেছে হয়তো। এই বোম্বারের একটা সব থেকে বেস্ট ফিচার কি জানেন? এর লো রেডার ভিজিবিলিটি। মানে রেডার এটাকে সহজে কিন্তু ধরতে পারবে না। খবরে এটা এসেছিল ইরান নাকি আমেরিকার অনেকগুলি ফাইটার জেটকে শুট ডাউন করে নিচে নামিয়ে আনে। কিন্তু এবার এই বম্বারগুলির কারণে, টেকনোলজি এত হাই এন্ড হওয়ার কারণে ইরানের রেডার এগুলিকে আর ট্র্যাক করতে পারেনি। সেই কারণেই হয়তো ইরান এবার টের পায়নি। দেখুন এই বম্বারগুলি একদম নিখুঁত এবং হাই প্রিসিশন টার্গেটিং করার জন্য পরিচিত। এখন এই পুরো ঘটনাটি থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আমেরিকার কাছে এখানে খুব ভালো রকমের ডিপ ইন্টেলিজেন্স পেনিট্রেশন হয়েছে। অর্থাৎ আমেরিকার কাছে ভেতরের খবরাখবর আগে থেকেই ছিল এবং সেই খবরাখবরগুলিকে কাজে লাগিয়েই আমেরিকা ইরানের ইস্পাহানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে এই অ্যাটাকটা চালায়। দেখুন এই পরিস্থিতির আপনি যদি প্যাটার্নটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ঝামেলাটা, এই যুদ্ধটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। শুরুতে যখন ইউএস আর ইসরায়েল এটা করেছিল তখন তাদের টার্গেট কি ছিল? নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলি তাদের মেইন টার্গেট ছিল। এবং এর জবাব দিতে গিয়ে ইরান যখন পাল্টা অ্যাটাক করলো তখন ওদের পাশের নেবার দেশগুলিকে, যেমন দুবাই, কুয়েত, সেখানে ইরান অ্যাটাক করা শুরু করলো। আর আপনারা হয়তো জানেন আজকের দিনে সমুদ্রের স্ট্রিট অফ হরমুজকে নিয়ে কত ঝামেলা চলছে। ইরান এই ইম্পর্টেন্ট ট্রেড রুটটাকে পুরোপুরিভাবে ব্লক করে দেয়। কিন্তু এখন এই বিষয়টা আরও গভীরে চলে গেছে, কারণ আবার আমেরিকা সরাসরি ইরানের ইস্পাহানে এটা করছে। আগে যেটা একটা ছোটোখাটো যুদ্ধ বা একটা লিমিটেড কনফ্লিক্টই ছিল, সেটা এখন একটা হাই ইন্টেন্সিটি অর্থাৎ বড় যুদ্ধের রূপ নিচ্ছে। ঠিক এই কারণেই সব জায়গা থেকে একটা ওয়ার্নিং আসছে। সবার মনে এখন একটাই ভয়, তবে কি এখন নিউক্লিয়ার বম ব্যবহার করবে আমেরিকায় ইরানের উপর? এটা দেখুন ছোটোখাটো কোনো ব্যাপার নয়। কিন্তু এই ঝামেলাটার মাঝে ইউএন এর একজন কর্মচারী অর্থাৎ ইউএন এর একজন ডিপ্লোম্যাটস ইউএন থেকে পদত্যাগ করে অর্থাৎ রিজাইন করে দেয় এবং ওনার নাম হলো মোহাম্মদ সাফা। তিনি বলেন আমেরিকার একটা নিউক্লিয়ার মিসাইল স্ট্রাইক প্ল্যানিংকে ফাঁস করার জন্য উনি নাকি নিজের চাকরি ক্যারিয়ার ছেড়ে দিচ্ছেন। এবং এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, এই ব্যক্তিটা দেখুন সরাসরি ইউএন এর যে মেইন বডি রয়েছে ওখানকার এমপ্লয়ি না, কিন্তু উনি মূলত ইউএন এর যে বিভিন্ন এনজিওগুলি রয়েছে সেগুলিকে রিপ্রেজেন্ট করতেন। এখন তিনি এটা দাবি করেন যে ইরানের ভেতরে নিউক্লিয়ার স্ট্রাইক নিয়ে খুব সিরিয়াস ডিসকাশন আর প্রিপারেশন চলছে। মোহাম্মদ সাফা এটা বলেন যে ইরানের ধ্বংসলীলাকে তিনি আর সাপোর্ট করতে পারছেন না, কারণ এটা সরাসরি মানব অধিকারের বিরুদ্ধে একটা বড় সড় অপরাধ। এবং তিনি পাবলিকলি এটা বলেন যে তিনি নিজের এই চাকরিটা ছাড়ছেন কারণ যাতে উনি পৃথিবীকে অন্তত একটি ওয়ার্নিং দিতে পারেন যে খুব তাড়াতাড়ি ইরানে নাকি একটা নিউক্লিয়ার অ্যাটাক হতে যাচ্ছে। দেখুন এখন যদি এই ব্যক্তিটা নর্মালি চাকরি থেকে রেজিগনেশন দিয়ে দিতেন তাহলে দেখুন এটা নিয়ে এত কথাবার্তা হতো না। কিন্তু উনি এখন এত বড় একটা গোপন তথ্য সারা পৃথিবীর সামনে পাশ করে দিয়েছেন যে চারিদিকে ওনার কথাটাই শোনা যাচ্ছে ইন্টারনেটে। মোহাম্মদ সাফা যে এনজিওর সাথে যুক্ত সেটার নাম হলো পেট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন। এবং এখানে আমি আপনাদের আরেকটা কথা ক্লিয়ারভাবে বলে দিই, মোহাম্মদ সাফা কিন্তু নিজেই কোনো ইউএনের পলিসি মেকার নয়। উনি মূলত দেখুন একজন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ এবং এই ফিল্ডে উনি কিন্তু একদমই নতুন না, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি ওখানে কাজ করছেন। প্রথমত উনি এটা বলছেন যে একটা নিউক্লিয়ার স্ট্রাইকের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। ইউএনের ভেতরে যে বড় বড় দেশগুলি রয়েছে ওদের মধ্যে নাকি এখন এই টপিকটা নিয়ে ডিসকাশন চলছে। ওনার দাবি অনুযায়ী ইরানে কিভাবে নিউক্লিয়ার বোম ব্যবহার করা যেতে পারে সেটা নিয়ে নাকি সেই দেশগুলির মধ্যে ডিসকাশন চলছে। কারণ আমেরিকা বর্তমানে যে ধরনের এয়ার স্ট্রাইক করছে তাতে ওখানকার রিজিম সরকারে তেমন ক্ষতি হচ্ছে না, ইরানও পাল্টা জবাব দিচ্ছে কিন্তু আমেরিকা। দ্বিতীয়ত তিনি এটা বলছেন যে ইউএন একটা ইনস্টিটিউশন হিসেবে পুরোপুরিভাবে ফেল করে যায়। ইউএন যেহেতু এত বড় একটা আন্তর্জাতিক সংস্থা, ওদের উচিত ছিল এমন ধরনের অ্যাটাক বা স্ট্রাইককে আটকানো, কিন্তু ওরা সেটা পারছে না। উনি এটা বলছেন যে ইউএন
নিরপেক্ষ হয়ে এখন আর কাজ করতে পারছে না। এমনকি ইউএন এর ভেতরেই যদি কেউ এটা নিয়ে আওয়াজ তুলতে যায় তাহলে তাকে প্রেশারাইজ করে মুখ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেখুন এখানে বড় কিছু প্রশ্ন তো উঠেই আসে, এই পুরো ঘটনাটা আসলে ইউএন এর মতো যে একটা বড় গ্লোবাল গভর্নেন্স সিস্টেম রয়েছে বড় প্রশ্নচিহ্ন তুলতে। এই ধরনের বড় বড় মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনের আসল ভূমিকাটা ঠিক কি, সেটাই এখন দেখার বিষয়। দেখুন আপনি যদি ইরানের কথা চিন্তা করে দেখেন তাহলে ওদের এখন মেইন সমস্যাটা কোথায়, সেটা হলো এই নিউক্লিয়ারের ইস্যুটাকে নিয়ে। দেখুন পশ্চিমী দেশগুলি যে নেতারা রয়েছে বা নিউজ মিডিয়াতে ও একটা কথাই বারবার তুলছে যে ইরান নাকি গোপনে নিউক্লিয়ার বোম বানাচ্ছে। কিন্তু দেখুন বারাক ওবামার সরকার যখন ক্ষমতায় ছিল তখন একটা চুক্তি হয় যার নাম হলো জ্যাকোবা, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সেখানে এটা ঠিক হয়েছিল যে ইরান কখনোই একটা নিউক্লিয়ার অস্ত্র বানাবে না। কিন্তু 2018 সালে যখন ট্রাম্প সরকারে আসে তখন ওরা এই এগ্রিমেন্টকে বাতিল করে দেয়, এবং ঠিক তখন থেকে ইরান আর আমেরিকার মধ্যে সমস্যা দিন দিন বেড়েই চলেছিল, এবং বলতে পারেন আজকের দিনের যুদ্ধটাও এই কারণেই হচ্ছে। চলুন এই বিষয়টাকে আরো ভালোভাবে বোঝা যাক। দেখুন আমেরিকার কাছে অর্থাৎ ইউএস এর কাছে যে নিউক্লিয়ার বম আছে সেটা সারা পৃথিবী ভালোভাবেই জানে, এবং ইসরায়েলের কাছেও নিউক্লিয়ার বম আছে। অবশ্য ওরা অফিসিয়ালি এটা স্বীকার করে, অফিসিয়ালি ওরা বলে না যে ওদের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, কিন্তু তাদের কাছে গোপন কিছু নিউক্লিয়ার অস্ত্র অবশ্যই আছে। এবং আজ পর্যন্ত আমরা যেটা জানি ইরানের কাছে কোনো ধরনের নিউক্লিয়ার অস্ত্র এখনো নেই। ওরা এই নিউক্লিয়ার অস্ত্র বানানোর উপর কাজ করছে, এটা খবরে আসছে, এবং এমন ধরনের অভিযোগ ওদের উপর বারবারই লাগে। এখন বড় প্রশ্ন হলো মোহাম্মদ সাফা যে অভিযোগটা আজকের দিনে করছে ইউএনএ যে ইরানের উপর নাকি একটা নিউক্লিয়ার অস্ত্র ফেলা হবে, সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা সত্যি, এবং আসলে কি ইরানের উপর নিউক্লিয়ার অস্ত্র ফালানো হবে? দেখুন আপনাদের যদি আমি সত্যিটা বলি, এখনো পর্যন্ত এটা মনে হচ্ছে না যে নিউক্লিয়ার অস্ত্র ইরানের উপর ফেলা হবে। কারণ দেখুন আপনি নিজে চিন্তা করে দেখতে পারেন, যদি একটা নিউক্লিয়ার অস্ত্র ফেলানো হয় আজকের দিনে ইরানের উপর, তাহলে কি হবে সারা পৃথিবীতে? দেখুন আরো অনেকগুলি যুদ্ধ এসকেলেট হয়ে যেতে পারে এই ছোট একটা যুদ্ধের কারণে। এবং আজকের দিনে আপনারা যেমন জানেন ট্রাম্পের যে ইমেজটা রয়েছে সেটাও বেশ অনেক খারাপ হয়ে আছে, এবং সেটা ট্যারিফ নিয়েই হোক বা ইরানের সাথেই যুদ্ধটা নিয়ে। এমনকি ট্রাম্পের নিজের দেশ অর্থাৎ ইউএস এবং ওয়েস্টার্ন যে অন্য দেশগুলি রয়েছে ওখানেই ট্রাম্পের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে। নো কিং অর্থাৎ কোনো রাজা থাকতে পারবে না একটা দেশ, এমন ধরনের প্রোটেস্টের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে আজকের দিনে প্রোটেস্ট করছে। এমনকি স্পেনের সরকার এবং জনগণ ট্রাম্পকে মানতে অস্বীকার করে। কিন্তু যদি দেখুন সত্যি ট্রাম্প অর্থাৎ ইউএস একটা নিউক্লিয়ার বোম ফেলানোর চেষ্টা করে, তাহলে কিন্তু দেখুন সেটা হবে আন্তর্জাতিকভাবে হিউম্যানিটেরিয়ানের সরাসরি ভায়োলেশন। কিন্তু দেখুন আপনাদের যদি আমি সত্যিটা বলি, ট্রাম্প অর্থাৎ ইউএস যদি এমন কিছু করতে যায় নিউক্লিয়ার অস্ত্র ফেলে ইরানের উপর, প্রথমে দেখুন সবাই এর প্রতিবাদ করবে, কিন্তু পরবর্তী সময়ে যে যার মতনই আবার সামনে এগিয়ে যাবে, কেউই আর পাত্তা দেবে না। তবে দেখুন এটাতে যে একটা বিশাল হিউম্যানিটেরিয়ানের একটা বড় ডিজাস্টার হতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তা দেখুন আজকের দিনে সারা পৃথিবীকে মিলে এই বিষয়টার উপর ফোকাস করা দরকার। কিন্তু স্পেশাল দেখুন ইস্পাহানের উপর যে অ্যাটাকটা হলো আজকের দিনে, আর ইউএন ডিপ্লোম্যাটসের এই বক্তব্যটির পর এই যুদ্ধের পরিস্থিতি কিন্তু দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। আশা করি আপনাদের কাছে এই সম্পূর্ণ খবরটা ক্লিয়ার হয়ে গেছে।